আচ্ছা, যদি আপনারা ভাবেন যে আমরা আগে যা করতাম তাই করব, তাহলে ভুল ভাবছেন। আজ থেকে কিন্তু সেটা করা যাবে না। আমরা দুর্গাশঙ্কর এবং কৃষ্ণা, আমাদের মেন্টার, এর জোরে হাততালি দিতে হবে কিন্তু। আমাকে কম হাততালি দেন কোনো ব্যাপার নয়, কিন্তু মেন্টারের ব্যাপারে হাততালি দাও, জোরে হাততালি দাও। হ্যাঁ, মেন্টারের ব্যাপারে জোরে হাততালি দিতে হবে। অসিতাভ এবং শ্বেতা দত্ত, ঠিক আছে? তো আমি জাস্ট একটু ইতিহাস বলবো কি করেই ব্যবসায় এলাম। আমি মাস্টার্স করেছি মেরিন সায়েন্সে, করে আমি পিএইচডি করতাম বালিগঞ্জ সায়েন্স কলেজে, এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা চাকরি করতাম ডিপার্টমেন্ট অফ ফিশারিজে। তো চলছিল বেশ। আমি আই গট এ ফোন কল। তো আমার ফোন কলটা তখন আমি রিসার্চে, এবং আমি কাজ করি ব্যাকটেরিওলজি নিয়ে, ব্যাকটেরিওলজি অ্যান্ড ভাইরোলজি নিয়ে আমি কাজ করতাম ডিপার্টমেন্ট অফ ফিশারিজে। আই গট এ ফোন কল, এবং আমি ব্যবসা করব বলে কিন্তু যাইনি। আমার সমস্ত বিষয়ে একটা উৎসাহ আছে, ঠিক আছে? এর আগে আমি রাজনীতি করেছি, ল পড়েছি, নাটক করেছি, গণসঙ্গীত গেয়েছি, একজনকে কনভিন্স করবো বলে 10 বছর পেছনে ঘুরেছি। মানে আমার কিন্তু উৎসাহের কোনো ভাটা নেই কোনো ব্যাপারে, ক্লিয়ার? তো ঠিক আছে, এটা নতুন ব্যাপার, শুনতে যাব, গেলাম। কিছু বুঝিনি, কিন্তু যারা প্রথম দিন প্ল্যান দেখেছেন কিছু বুঝেছেন? হাত তুলুন। কিছু বোঝেননি? ব্যাস, আমার মতন কিচ্ছু বোঝেননি। সেকেন্ড দিন চুচুড়াতে, সেদিন আমার সেই মিটিংয়ে যাওয়ার কথা নয়। আমার সেদিনকে সায়েন্স ক্লাস, হ্যাঁ, তার মধ্যে আমি বিজ্ঞান আন্দোলনের একজন সক্রিয় কর্মী, 80 সাল থেকে সায়েন্স মুভমেন্টের সঙ্গে যুক্ত। সেদিনকে সোদপুরে একটা বিরাট মিটিং, কিন্তু আমার ছেলেটার হঠাৎ শরীর খারাপ হয়ে গেল। তো যে ডাক্তার, ও আমার বন্ধু, ও বলল যে তুমি না থাকলে কেউ ফোন ধরে না, রেসপন্স করে না, তুমি থাকো বাড়িতে। ইতিমধ্যে আমাকে আবার ফোন করেছে যে চুচুড়াতে অসিতাভ দত্ত যাচ্ছে। অসিতাভ দত্ত সম্বন্ধে কিন্তু এখন আপনি যা জানেন, আমি কিন্তু তখন কিছুই জানতাম না। তো যাই হোক, যাচ্ছে যখন যাই। ও বলল বারবার এত করে বলছে তুমি যাও। গেলাম। তো একটা লম্বা লোক, কাগজপত্র গোছাতে খুব ব্যস্ত। তো আমাকে আলাপ করিয়ে দিল, আমার দিকে এরকম করে তাকালো, ও হ্যাঁ হ্যাঁ বসুন। খুব একটা পাত্তা দিল না, ঠিক আছে? তো আমি বললাম যে ঠিক আছে, দেখা যাক। উনি একটা ট্রেনিং করলেন। একটা শব্দ আমার মনে গেঁথে গেল। আমি কিন্তু ফোনের দিকে কান পেতে আছি, যদি বাড়ি থেকে ফোন আসে আমায় চলে যেতে হবে। একটা শব্দ কানে গেঁথে গেল, যে মানুষ যদি মনে করে সৎভাবেও মিলিনিয়ার হতে পারে, সফল হতে পারে। আমি কিচ্ছু শুনিনি, কিচ্ছু বুঝিনি, বা কিছু মনে নেই। ওই একটা শব্দ, মিটিং শেষ হলো। যারা আমাকে ডেকেছিল তারা খুব আগ্রহ ভরে জিজ্ঞেস করছে, কি রে, কি করবি? আমি তখন বললাম আমি কাজটা করব, ঠিক আছে? তখন আমার কিছুদিনের জন্য পোস্টিং চুচুড়ায়। আমি চুচুড়াতেই থাকি। কোন একটা আমার সঙ্গে একটা ডিপার্টমেন্টের একটা সমস্যা হয়েছিল বলে 1 মাসে আমার 5 বার ট্রান্সফার হয়েছিল। লাস্ট পোস্টিংটা হয়েছিল আরামবাগে। তো আমি চুচুড়াতে ছিলাম, তখন ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায়, আমি চুচুড়াতে থেকে যাই। পরের দিন প্ল্যানটা দেখলাম, কি বুঝলাম আমি জানি না। আবার একবার দেখলাম,
তারপরের দিন থেকে আমি প্ল্যান দেখাতে আরম্ভ করে দিলাম। আমি চুঁচুড়াতে বহু লোককে চিনি, যাদের প্ল্যান দেখিয়েছি তারা বিখ্যাত লোক। আমার মামা, নাম বললেই সবাই চিনবে, বিশাল ফুটবলার। মামা বলল যে ভাগ্নে আমি তো এর জন্যই ওয়েট করছিলাম, হলো। আমার বোন বর্ধমান ইউনিভার্সিটির এজিএস, ভগ্নিপতি জিএস, মানে সাংঘাতিক ব্যাপার। আমি ভাবলাম যে এই গোটা রাঢ় অঞ্চলে আমাকেও আটকাতে পারবে না। আমার ভাইরা খড়গপুর আইআইটির রিসার্চ স্কলার, ব্যাংকের পিও। আমাদের ঠিক হয়ে গেল বড় ঘড়ির নিচে অসিতাবতা দাঁড়াবে, আমরা খড়গপুর যাব। কদিন আগে ফোন এলো, আমিও করব না, তুইও করিস না, এসব মধ্যে ঢুকিস না। গেল। এইরকম ৭৯টা লোককে আমি প্ল্যান দেখিয়েছিলাম। কটা 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 তখন প্রথম টিম মিট হচ্ছে। সুজাতা সদন নাম শুনেছেন? দেখেননি? বাবুদা জানে এবং বৌদি জানে। আর কেউ দেখেছেন? মানে ওই প্রথম টিম মিট সুজাতা সদন। তখন রেকগনিশন হতো কার সঙ্গে কটা জয়েন করেছে। আমি একটা ছেলেকে অনেক কষ্ট করে নিয়ে গেছিলাম, ঠিক আছে? তো আমার সঙ্গে কেউ জয়েন করেনি, আমি দাঁড়াতে পারছি না। ৭৯টা লোক, ৮০তম লোককে জয়েন করাতে নিয়ে গেলাম অনেক কষ্ট করে। ১ তারিখে অ্যামওয়ে অফিস বন্ধ। আমি তখন ফিরছি, হঠাৎ আমার এক বন্ধু আর কি, ও রিসার্চ করে বোস ইনস্টিটিউটে, এখন আমেরিকায় থাকে। ও দাদু, তুমি ব্যবসা করছো? আরে কি আনন্দ, ঠিক আছে আমি শুনবো, তুমি কি বলো। পরের দিন শুনতে এলো, বললো আমি করব। সে স্পন্সর করলো আরেকজনকে, সে এখন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর, বালিগঞ্জ সায়েন্স কলেজে। তার অর্গানাইজেশন মানুষ, প্ল্যাটিনাম ইত্যাদি সব আছে। নাম্বার 1 হলো। আমি তখন, আমার পোস্টিং হলো ডায়মন্ড হারবারে। এখানকার পোস্টিং চলে গেল আরামবাগ থেকে কেটে ডায়মন্ড হারবার। চুঁচুড়ো থেকে ডায়মন্ড হারবার যাই, 10 মিনিট সাইকেল স্ট্যান্ডে রাখি, ক্ষুদিরাম সাইকেলটাকে ধরে, দৌড়ে লঞ্চ থেকে নেমে রিক্সো, 8:17 নৈহাটি লোকাল, শিয়ালদা, 2 ঘন্টা ডায়মন্ড হারবার, হেঁটে 10 মিনিট অফিস। এটা যাতা। এবার আতা আছে কিন্তু। ডায়মন্ড হারবার থেকে ফেরার পথে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, তিনি চিকিৎসক। তিনি এলেন, প্ল্যান দেখালাম। সেই অর্গানাইজেশন থেকে এখন বসে আছে সিদ্ধার্থ বোস। ক্লিয়ার? ওখানে কিন্তু অনেক লোক ছিল, ফাউন্ডার প্ল্যাটিনাম ছিল, রূপ, তারপরে গোল্ড ছিল, সিলভার ছিল। ম্যারাথনটা অনেকের সহ্য হয় না, ঠিক আছে? ওর এক ছাত্রী, সে বলছে আমি কি করব ম্যাডাম, আমার তো হাজব্যান্ডের এবার সেনাবাহিনীতে কাজ করে, বললো চলে পাঠিয়ে দিও। আমি ওদের বাড়িতে প্ল্যান দেখাতে গেলাম। আমার 3rd অর্গানাইজেশন প্ল্যাটিনাম হয়েছিল। কিছু ওইখানে বসে আছে তার একজন দিদি। ক্লিয়ার? 4র্থ ডক্টর সিরাজুল ইসলাম ঢালি। আমি ফিরছি ডায়মন্ড হারবার থেকে, সে একটা ডাক্তার। তো যাই হোক, মগরাট হেলথ সেন্টারের স্পন্সর হলো। মানে যারা তাকে দেখেছে আর কি, সে হচ্ছে মানে আগুনের গোলা, ঠিক আছে? হই হই করতে করতে আসতো, হই হই করতে করতে নেমে গেল। 4র্থ লেগ। 5ম লেগ আমার চুঁচুড়ার নাটকের দাদা উৎপল দত্ত। আমি একদিন বাজার করছি, দাদার সঙ্গে দেখা। তুমি ব্যবসা করছো? ও আমার খুব ভালোবাসতো, নাটক করতাম,
তারপরে ভালো ছাত্র হিসেবে আমাদের চুচুড়াতে একটা সুনাম আছে আমার আর ওর। ঠিক আছে, তুমি যখন করছো আমিও করবো। এলো, প্ল্যান দেখলো, জয়েন করলো, সিলভার হলো, হারিয়ে গেল। বুঝতে পারছেন? 5টা লেগ, 6 লেগ, হাই 12%, 15 যাচ্ছে। তাহলে আমি কি হচ্ছিলাম? আপনার কি মনে হয় আমি ডায়মন্ড নই? ক্লিয়ার? বাট আই এম স্টিল এ ডায়মন্ড, এবং আমি ক্রাউন অ্যাম্বাসাডার যাবই। বুঝতে পারলেন? কিচ্ছু এসে যায় না তাতে। বন্যায় বহু লোকের বাড়িঘর হাওয়া হয়ে যায়, ভেঙে চলে যায়। পাহাড়ের উপর বাড়ি করে, ল্যান্ডস্লাইডিংয়ে বাড়ি, পরিবার, স্বপ্ন, আশা সব চলে যায়। সে কি বেঁচে থাকলে সে কি আবার বাড়ি বানায় না? হিম্মত আছে? ইউ আর এ ডায়মন্ড। এটা হিম্মতের ব্যবসা। এটা ঠান্ডা শ্যাতানো মিয়নো পাঁপড় নয়, ঠান্ডা লুচির ব্যবসা নয়, এটা একটা হইচইয়ের ব্যবসা, এটা একটা হিম্মতের ব্যবসা, এটা একটা এক্সাইটমেন্টের ব্যবসা। এক্সাইটমেন্ট আছে? ডায়মন্ড যাবেন, না হলে পিন চেঞ্জ হবে না। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই বিজনেসে আপনি যদি বলেন আমাকে তুমি সবচেয়ে কি বেশি কি পেয়েছো, আমরা 13 বার বিদেশ গেছি, ছেড়ে দিন। আমরা 3টে বাড়ি কিনেছি, ছেড়ে দিন। আমাদের ছেলে ব্যবসা করছে, ছেড়ে দিন। আমাদের দারুণ রিলেশন হাজব্যান্ড ওয়াইফ, ছেড়ে দিন। ঠিক আছে, যা আছে চলে যাবে, ছেড়ে দিন। সবচেয়ে কি পেয়েছো? আমার মাথার ওপর একজন অভিভাবক আছে, আমার মেন্টর। আপনি ব্রহ্মাণ্ড খুঁজলেও একজন ভালো বন্ধু পাবেন না যে আপনাকে পথ নির্দেশ করবে। এই বিজনেসে সবচেয়ে দামি জিনিস কি? এটা আপনাকে বলে দিলাম। এটা আমার 26 বছরের। আমি জয়েন করেছি 7 এপ্রিল 1998। আমি একটা সাদা কিট নিয়ে আসছি আপলাইনের সঙ্গে। একজনকে প্ল্যান দেখিয়েছিলাম, সে বলেছিল জয়েন করবে। ওই কিটটা দেখে এবং প্রোডাক্ট দেখে সে আর আমার ফোন ধরেনি। আমি জানি না তারপরে সে এখন কোথায় আছে। এরকম কত লোক যে ফোন নাম্বার চেঞ্জ করেছে প্ল্যান দেখার পর, আমি বলতে পারবো না। কিন্তু আমার সেই 79টা লোকের লিস্ট কিন্তু আমার কাছে আছে। সো এর বিজনেসের সবচেয়ে বড় পাওনা লিখে নিন, আপনার মেন্টর। আমাদের মেন্টর অসিতাভ এবং শ্বেতা দত্ত। কুরুক্ষেত্র যুদ্ধের আগের দিন সবাই টেন্সড। একটা শিবির থেকে নাক ডাকার আওয়াজ। কে নাক ডাকছিল? অর্জুন। কেন? তার সারথি, তার মেন্টর ভগবান কৃষ্ণ। তো আপনি যদি একটা ভালো মেন্টর জোগাড় করতে পারেন, ইউ আর সেট ইন ইউর লাইফ। আপনার কিচ্ছু লাগবে না, সেট। দেখুন, আমার সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে, আমি অসিতাভদা ওই দিনকে না দেখা হলে আমি জয়েন করতাম না। ক্লিয়ার? এবং দ্বিতীয়, যতবার বিদেশ গেছি, আমরা যখন আল্পসের উপর দিয়ে যাচ্ছি সুইজারল্যান্ড যাওয়ার সময়, অসিতাভদা বলল, ওই দেখ, তোকে যখন আমি প্ল্যান দেখিয়েছিলাম এসব দেখাতে পারিনি, কিন্তু ওগুলো প্ল্যানের মধ্যে ছিল, আজকে দেখিয়ে দিলাম। ক্যান ইউ ইমাজিন? মানে সারা মানে পৃথিবী ঘুরে বেরিয়েছি মেন্টরের সঙ্গে। কেমন লাগবে আপনার? কার কার ভাল লাগবে? তাই ভালো লাগার জন্য আপনি কি করবেন, কি করছেন? এবং আমি কিন্তু থামিনি, আমি কিন্তু বসে নেই। ক্লিয়ার? তাহলে
আসবে, আসছে, দেখতে পাচ্ছি আমি আসছে। এক্সাইটেড? কারণ কি বলুন তো, এখন আমি একজনকে ইনভাইট করব, মানে লক্ষ্মী এবং সরস্বতী যার মধ্যে বিরাজ করে। ক্লিয়ার? কে? তো আমি কোথায় যেন একটা গান গেয়েছিলাম আর কি, যাই হোক এই গানটা এখন গাইবো না। একবার এক জায়গায় গেছিলাম, গান গেয়েছিলাম আর কি। তো সেই রকম মোস্ট নলেজেবল এবং অসাধারণ এবং ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকলে, মানে আমার ছেলে এখন বড় হয়েছে, আমি ওকে একটা কথাই বলি যে বাবা আমরা কিন্তু ভালো জোগাড় করতে পেরেছি, তুমি যদি ভালো জোগাড় করতে পারো লাইফ ইজ সেট, তা নাহলে কিন্তু আপসেট হয়ে যাবে। ক্লিয়ার? সো ওভার টু কৃষ্ণা। গুড ইভিনিং। পরিচয় নতুন করে দিচ্ছি না, আর প্রথমে একটু সরি বলে নিই, কারণ আজকে মানে এই প্রথম বোধহয় আমাদের এই মানে আমার গোটা জীবনে চাকরি বলুন বিজনেস বলুন, যে সময়ানুবর্তিতা ব্যাপারটা একটু আমার থেকে সরে গেল, যদিও সেখানে হয়তো কোনো হাত ছিল না, হয়তো বা ছিল, যাই হোক। তো শুনলেন ওর কাছে আমাদের জয়েনিংয়ের কিছুর কথাবার্তা। তো সত্যি কথা বলতে কি, আমি তখন চুঁচুড়া থেকে কলকাতা যাতায়াত করে চাকরি করছি, হাজরায় একটা গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজে পড়াতাম। ছেলের 1.5 বছর বয়স, সে যেমন রোগা তেমন রুগ্ন, হ্যাঁ, মানে সব নিয়ে একটা নাস্তানাবুদ অবস্থা। তারপর যারা ওকে ডেকেছিল প্ল্যান দেখতে এবং করতে, তারা আমার বন্ধু, মানে ছোট থেকে তাদের সাথে বড় হয়েছি, মানে তাদের আমি জানতাম যে মানে কোনো কথাই সত্যি না, তারা সবসময় ইয়ার্কি মারে। তো আমি একদমই ইন্টারেস্টেড ছিলাম না, এবং ওর সঙ্গে যাইও নি প্ল্যান দেখতে। এবং সবথেকে বড় কথা, যখন ও প্ল্যান দেখেছি বাড়িতে, তখনও আমি শুনিনি। অবশ্য যেদিন জয়েন করেছি সেদিন গেছিলাম, ঠিক আছে চলো যাই। তো প্রথমে একটু বলি যে যখন কিটটা বাড়িতে আনা হলো, কিটটা খোলা হলো, দেখলাম বড় বড় কন্টেনার, সর্বনাশ করেছে। তারপরে পিছন ঘুরিয়ে দেখছি দাম, আমি তো রেগে আগুন তেলে বেগুন বলে না সেই রকম, একে বিজনেস, তার মধ্যে বড় বড় ডাব্বা, তার মধ্যে ওই রকম দামি শ্যাম্পু, ওই নাকি বাসন মাজবো, এটা নাকি কাপড় কাচবো, মানে আমি কোনো কথাই শুনছি না। তো আমার কথা একটু থামতেও আমাকে একটা কথা বললো, তুমি একটা জিনিস দেখেছো, এগুলো কিন্তু বায়োডিগ্রেডেবল এবং ইকো ফ্রেন্ডলি। ও জানে যে ওতেই জোকের মুখে নুন পড়ে যাবে, কারণ আমি যখন পড়াশুনো করতাম তখন দেখেছি যে ডিটারজেন্ট পলিউশন মারাত্মক ওয়াটার এবং সয়েলে। তো আমি বললাম বায়োডিগ্রেডেবল ইকো ফ্রেন্ডলি, বললো হ্যাঁ। তো আমি তখন স্টাডি করে দেখলাম যে সত্যি তো বায়োডিগ্রেডেবল ইকো ফ্রেন্ডলি ডার্মাটোলজিক্যালি টেস্টেড অনেক। তা আমি এগুলো একটু খুব শর্টে বলি, কারণ 26 বছরের ইতিহাস 16 মিনিটে বলা যাবে না। তো আমি আবার একটুখানি পরখ করে দেখলাম যে না, এ তো সত্যি সত্যিই তাই। এবং এখন যেটা আমি মানে খুব প্রাউড ফিল করি, দেখুন এই যে দেখছেন এই যে কন্টেনারটা, আমি অনেক খুঁজে স্টাডি করে দেখেছি। দেখুন এখানে দুটো না লোগো দেওয়া আছে, একটা বায়োকোয়েস্ট ফর্মুলা আর একটা সেফার্স চয়েস। এই দুটো কিন্তু যে কেউ পয়সা দিয়ে কিনে এখানে গায়ে আটকে দিতে পারে না, এই দুটো আর্ন করতে হয়। এবং এই দুটো লেবেল থাকা মানে কি বলুন তো, একবার আমি দেখে খুব আশ্চর্য হয়েছিলাম যে যখন জানলাম যে বায়োকোয়েস্ট ফর্মুলা, আগে জানতাম কিন্তু যে এরকম ডিটারজেন্ট হওয়া উচিত, কিন্তু আমি কখনো এর সন্ধান পাইনি। বায়োকোয়েস্ট ফর্মুলা এই যে লোগোটার মানে কি, এই লোগোটার মানে হচ্ছে যে এই প্রোডাক্টগুলো হাইলি অ্যাক্টিভ বায়ো বেসড ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, কোকোনাট অয়েল, সাইট্রাস ফ্রুটস এটসেট্রা এটসেট্রা, বিভিন্ন ন্যাচারাল মিনারেলস, প্রচণ্ড পাওয়ারফুল ক্লিনিং করে, মানে ক্লিনিং পারফরমেন্স মোস্ট পাওয়ারফুল। এটাও কিন্তু বায়োকোয়েস্ট ফর্মুলার একটা ইন্ডিকেশন, ক্রাইটেরিয়া।
এবং এগুলো বায়োডিগ্রেডেবল, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, অ্যালার্জি টেস্টেড, এটসেট্রা এটসেট্রা। সেফার্স চয়েস অ্যাওয়ার্ড লেবেলে সেফার্স চয়েস অ্যাওয়ার্ড বা সেফার্স চয়েস কথাটা লেখা থাকার মানে কি, আমি খুব ডিটেলসে যাব না। তার মানে হচ্ছে ইউএসের একটা এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি ইপিএ, এরা এই সার্টিফিকেশনটা দেয়। তার মানে এই প্রোডাক্টগুলো 100% এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। তো কেন আমি এইটার ওপর এত জোর দিয়েছিলাম সেইটা আমি বারবার বলি, আবারও বলি, কেননা আমি ভীষণ প্রাউড ফিল করি এবং আমার মনে হয় যে এই মুহূর্তে এটা আমার একটা মরাল ডিউটি, সোশ্যাল রেসপন্সিবিলিটি যে এই প্রোডাক্টগুলো আমি একা ব্যবহার করে স্যাটিসফাইড হয়ে থেমে থাকবো না। এই প্রোডাক্টগুলো আমি মানুষকে বলেই যাব। যে ইয়েস বলবে তিনি ঈশ্বরের আশীর্বাদ পাবেন, কারণ তিনি সোসাইটির উপকার করছেন, আর যিনি না বলবেন তার পাপের সীমা পরিসীমা থাকবে না। এটা আমি 100% বিশ্বাস করি। কেন সেটা একটু বাদে বুঝতে পারবেন। আমি খুব শর্টে বলছি কেন কথাটা। দেখুন, বেশিরভাগ ডিটারজেন্টে আপনারা একটু স্টাডি করে দেখবেন 35 to 75% ফসফেট সল্ট থাকে। তো ফসফেট সল্ট থাকলে কি হয়? ফসফেট সল্ট থাকলে জামা কাপড়গুলো ক্লিন করতে সুবিধা, এটা একটা সারফেক্টেন্ট হিসেবে কাজ করে। ভালো কথা। তাতে ক্ষতি কি হলো? তাতে অনেক ক্ষতি হলো। অনেক পড়াশুনো করেছিলাম একটা সময়, কিন্তু এত কথা এখানে না বলে একটু বলছি যে এই ফসফেট সল্টগুলো যদি ওয়াটার বডিতে মেশে অ্যালগাল ব্লুম বাড়িয়ে দেয়। জলে শ্যাওলা থাকতেই পারে, কিন্তু যখন শ্যাওলায় জল ঢেকে যায়, আমাদের ছোটোবেলায় দেখতাম বাড়ির সামনে একটা পুকুর ছিল, মাঝে মাঝে শ্যাওলাগুলোকে চেঁচে তুলে ফেলতো। অ্যালগাল ব্লুম বাড়িয়ে দিলে কি হবে? ওরা ওই অক্সিজেনগুলোকে টেনে নেয় এবং জলের যে প্রাণীগুলো তারা কিন্তু অক্সিজেনের অভাবে ভোগে এবং মাছ টাছগুলোকে মেরে ফেলে। এবং সবথেকে বড় কথা কি, যদি জলে ওই মাছগুলো মরে যায়, মাছের ডিমগুলো মরে যায়। আর একটা জিনিস, এটা একদম রিসেন্ট স্টাডি, যে জলে এটাকে বলে ইউট্রোফিকেশন, যখন ওই ফসফেট সল্টগুলো অ্যালগাল ব্লুম বাড়িয়ে জলের অক্সিজেনটাকে টেনে নেয়। এবং দেখা গেছে যে জলে যদি 15 ppm পার্টস পার মিলিয়ন ppm ডিটারজেন্ট মেশে মাছগুলো মরে যেতে পারে। আর জলে মাত্র 5 ppm যদি ডিটারজেন্ট মেশে মাছের ডিমগুলো মরে যায়। এবং যে মাছগুলো বা ডিমগুলো মরে না সেগুলো হাইলি কন্টামিনেটেড হয়ে যায়। সাংঘাতিক। আমরা দুটো জিনিসের নাম নিশ্চয়ই এখন সবাই শুনি, বায়ো অ্যাকুমুলেশন আর বায়ো ম্যাগনিফিকেশন। এই ডিটারজেন্ট হচ্ছে তার একটা সাংঘাতিক উদাহরণ। বায়ো অ্যাকুমুলেশন কি, এই যে ডিটারজেন্টগুলো পড়ছে সয়েলে বা ওয়াটারে, তার জন্য কি হয়, হেভি মেটাল টক্সিসিটি বেড়ে যায় এবং সেটা দিনের পর দিন অ্যাকুমুলেট করতে করতে সাংঘাতিক হয়। আর বায়ো ম্যাগনিফিকেশন কি, এটা ডেঞ্জারাস। মনে করুন আমি একটা এইটুকু মাছ খেলাম, তাতে খানিকটা আমার ভেতরে ঢুকলো। 1 বছর বয়স থেকে মা মাছ খাওয়াচ্ছে, ঢুকেছে, এখন 60 বছর বয়স, তাহলে সেটা আমার ভেতরে কিন্তু বায়োলজিক্যালি ম্যাগনিফাইড হচ্ছে। আমি যদি একটা গোটা বডি হই, এখন ওই কন্টামিনেশনটা আমি যদি গ্রাফিক্যালি বা আমি যদি ভগ্নাংশের হিসেব করি, তার কিন্তু প্রায় এই পর্যন্ত এসে গেছে। বায়োম্যাগনিফিকেশন আমরা কতটা হাইলি কন্টামিনেটেড, এবং এইগুলো কিন্তু কার্সিনোজেন হিসেবে কাজ করে। শুধুমাত্র ধুলো, ধোঁয়া, সিগারেট ইত্যাদিতে ক্যান্সার হয় তা না, এইটাও ক্যান্সারের একটা মূল কারণ। এবং অনেক ডিটারজেন্টে কিন্তু কার্সিনোজেন পাওয়াই গেছে। তাহলে চিন্তা করে দেখুন, কিন্তু এগুলো কেউ বলে না, কোনো ডাক্তার আজ পর্যন্ত বলেনি যে ডিটারজেন্ট পলিউশনের জন্য ক্যান্সার হচ্ছে। কিন্তু কিছু কিছু রিসার্চ ওয়ার্ক বা স্টাডিজ আছে যারা বলছে যে এগুলো কার্সিনোজেনিক। এবং আমি দেখলাম ইন্ডিয়ান মার্কেটে যে সমস্ত বায়োডিগ্রেডেবল ডিটারজেন্ট আছে, তো তারা অর্গ্যানিক কিনা ন্যাচারাল কিনা তাদের একজনেরও কিন্তু বায়োকোয়েস বা সেফার চয়েস লেভেল নেই, বলছে বায়োডিগ্রেডেবল। তাদের দামও কিন্তু আমাদের এই প্রোডাক্টের থেকে ভীষণ বেশি। তো আমার একটা জিনিস মাথায় আসে সবসময়, এবং আরেকটা কথা কি, এই যে ডিটারজেন্টগুলোতে ফসফেট সল্ট থাকে, নাইট্রোজেন থাকে, সোডিয়াম সল্ট থাকে, এগুলো না মাটির কেমিক্যাল প্রপার্টিস চেঞ্জ করে দেয়। এবং এই যে মাটির কেমিক্যাল প্রপার্টিস দিনের পর দিন চেঞ্জ হচ্ছে, কারণ কেন বলছি যে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ, এই যে কোটি কোটি মানুষ, 140 কোটি মানুষ, তারা কিন্তু প্রত্যেকে আমরা ডিটারজেন্ট ইউজ করি, বাসন মাজি, কাপড় কাচি, স্নান করি। তাহলে কি পরিমাণ ডিটারজেন্ট পলিউশন হচ্ছে,
কলকারখানার পলিউশন তো সেখানে নস্যি, এখন এগুলো ট্রিট করেও ছাড়া হয়। এবং এই যে কেমিক্যাল প্রপার্টিস পাল্টে যাচ্ছে, তার জন্য গাছেরও প্রপার্টিস পাল্টে যাচ্ছে এবং গাছের ক্ষতি হচ্ছে। তো সেটার জন্য কার ক্ষতি হবে? গোটা অ্যানিম্যাল কিংডমের, মানে গোটা ইকোলজিটাই পাল্টে যেতে পারে এই শুধু এইটুকু বদভ্যাসের জন্য। বদভ্যাসই বলবো আমি। তো একজন সচেতন নাগরিক হিসেবে আমার তো উচিত যে মানুষের মধ্যে এই সচেতনতাটা গড়ে তোলা। ভালো কথা কেউ শুনবে না আমি জানি, যে দিনে 2 প্যাকেট সিগারেট খায় তাকে বারণ করলে সে শুনবে না, কিন্তু তার কানে তো আমাকে ঢুকিয়ে যেতেই হবে। 10 জনে 1 জন শুনলেও তো লাভ। আরেকটা কথা কি, দেখুন সবথেকে বড় কথা যেটা, যে আমি যদি ইউজ করে স্যাটিসফাইড হই তবেই কিন্তু আমি আরেকজনকে বলতে পারবো। কারণ আমি শুধুমাত্র লেকচার দিলে কিন্তু কারোর মন জয় করা যায় না। আমাকে দেখতে হবে যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি কিন্তু শেয়ার করি। এখন দেখুন, এখন প্রোডাক্ট নিয়ে আমি এতটাই কনভিন্সড বলবো না, আমি এখন প্রোডাক্ট নিয়ে না অবসেসড। একটা দিনও ভাবতে পারি না যে এই প্রোডাক্টগুলো আমার সঙ্গে নেই, আমার রীতিমতো ভয় করে। আমার মনে আছে অনেক দিন আগে একবার ভুবনেশ্বর গেছিলাম একটা ওরিয়েন্টেশন প্রোগ্রামে, তো গিয়ে দেখছি সেখানে আমি ব্রাশ আর পেস্টটাই নিতে ভুলে গেছি। একটা আমাদের মিটিং ছিল সায়েন্স কংগ্রেসে, সেখান থেকে আমরা গিয়েছিলাম। তো সেই দিন আমার সাথে ভুবনেশ্বরে আমাদের খুব ভালো বন্ধু, ক্রসলাইন বন্ধু সুজিত অপর্ণা গিয়েছিল। তো স্টেশনে নেমে ওরা ভীষণ ভালো আমাকে আমার ডেস্টিনেশনে পৌঁছে দিয়ে চলে যাচ্ছে। আমি হঠাৎ মনে পড়লো ব্রাশ আর পেস্ট আনিনি। তো ওরা বললো যে ওখানে যারা ছিলেন তারা বললো কোনো ব্যাপার না, পাশেই দোকান আছে, কিনে এনে দিচ্ছি। আমি বললাম অপর্ণাকে, অপর্ণা অসম্ভব, আমি ওই পেস্ট দিয়ে দাঁত মাজতে পারবো না। বলে তুমি চিন্তা করো না, আমরা তোমাকে পৌঁছে দেবো। তো এই হচ্ছে বিজনেস, এই হচ্ছে প্রোডাক্ট। এবং সবথেকে বড় কথা যে এইটা আমি মানুষকে বোঝাবো কি করে? আমি যদি কনভিন্সড হই আমি তাহলে বোঝাতে পারবো। কারণ দেখুন প্রত্যেকটা এখানে যে প্রোডাক্টগুলো দেখছেন, এখন কতটা টাইম আছে, এই যে প্রোডাক্টগুলো দেখছেন হিউজ রেঞ্জ, এবং প্রত্যেকটাকে আমরা কিন্তু কেয়ার বলি। আপনারা প্ল্যানে শুনবেন রাখি বলবে কেন কেয়ার, কারণ এরা আমাদের যত্ন করে, এবং সেটা আমি ফিল করি ঘুম থেকে উঠে থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত, তাই না? এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট আরেকটা মজার ব্যাপার, মানে আমি দাঁত মাজা থেকে শুরু করে রাত্রে ক্রিম মাখা পুরোটাতেই কিন্তু আমি ইনকাম করি। এটা আমার কাছে একটা ভীষণ মজা লেগেছিল, যে মানুষটা আমি একদম ডেড এগেনস্টে ছিলাম বিজনেস এই টার্মিনোলজিটার, তো এখন কিন্তু এই বিজনেসটা না থাকলে আমার মনে হয় যে আমিও নেই। চিন্তা করে দেখুন, আজকে আমার এনগেজমেন্ট, আজকে আমি রিটায়ার করেছি, প্রায় 6-7 মাস হয়ে গেল। আমাকে অনেকেই অনেকভাবে ডেকেছিলেন, আমি সেখানে যাইনি, কিন্তু আমার ব্যস্ততার শেষ নেই। আমাকে আমার কলিগরা আমাকে অনেকেই বলে যে তুমি তো এখন রিটায়ার করে গেছো, তোমাকে ফোনেই পাওয়া যায় না, তুমি কিসের এত ব্যস্ততা? তো ও আমাকে একটা মন্ত্র শিখিয়ে দিয়েছে, যে তোমাকে ব্যস্ততাটা, তোমার এই বিজনেসের ব্যস্ততা যে ভঙ্গ করতে আসবে, বেশি পেছন পেছন বিরক্ত করবে, তাকে একটা মন্ত্র শিখিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড দুর্গা। আমাকে বলেছে একটা কথা বলবে, যেখানে পিভি নেই সেখানে আমি নেই। তো আমি সবাইকে বলে দিই, যেখানে পিভি নেই সেখানে আমি নেই। এবার যারা জানে না তারা বলে পিভিটা কি বস্তু, পিভিটা কি বস্তু, শুনতে হলে চলে এসো, বলে দিচ্ছি পিভি কি বস্তু। তো এইটাই হচ্ছে ঘটনা। আর একটা কি, মানে এই বিজনেসটা করে কি পেয়েছি? প্রোডাক্টটা তো পেয়েছি, ছেড়ে দিন, মানে প্রোডাক্টের কথা বলতে গেলে আমি আজকে রাখি, জয়দীপ, এদের সবার টাইম খেয়ে নেব। মানে আমি এত এক্সাইটেড এবং এত অবসেসড। তো এই যে নিউট্রিলাইট যেটা রাখি এক্ষুনি বলবে, মানে ওটা না থাকলে না আমি 2 চোখ ভরে এতদিনে দুনিয়াটাকে দেখতে পেতাম না, বিলিভ মি। আমি এটা প্রত্যেকটা মিটিংয়ে বলি। আরেকটা কথা কি, রিসেন্ট একটা কথা বলি, আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে একটা দাগ, তো এটা খুব বিচ্ছিরিভাবে পুড়ে গেছিল, খুবই বিচ্ছিরিভাবে। তো ডক্টররাই খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। তো কেন কথাটা বলছি, তখন আমাকে হাই ডোজে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল 7 দিন করে, পুরো 1 মাস। আগে আমি দেখতাম যে খুব কড়া অ্যান্টিবায়োটিক 7 দিন দিলে না আমার গাট হেলথ শেষ একদম। এবং এটা সকলের, আমাকে প্রত্যেকে বলেছে যে তুই সহ্য করছিস কি করে।
তো বিশ্বাস করুন ওই 1 মাস ধরে ওই অ্যান্টিবায়োটিকের অত্যাচার আমার গাট কিন্তু সহ্য করে নিয়েছে, অনলি ডিউ টু প্রিবায়োটিক আর ফাইবার এবং অন্যান্য নিউট্রিলাইট তো আছেই। এর আলটিমেট রেজাল্ট কি, সেদিন আমাদের বাড়িতে আমার একজন রিলেটিভ এসেছিল, আমার বোন, তো ওর রিসেন্টলি একটা অপারেশন হবে, কিন্তু ওর কনস্টিপেশন আছে। তো ও আমাকে বলছে যে তুই এরকম অ্যান্টিবায়োটিকগুলো হজম করলি কি করে, তাহলে তুই হজম করবি, ওরা এমনি প্রোডাক্ট নেয়, পিসি আছে, তো তুই হজম করবি? বললো হ্যাঁ। তো আমি ওকে প্রিবায়োটিক বললাম, আমি বললাম তোর মেয়ে তো প্রোডাক্ট তোলে, ওকে বলিস? না 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 না, ওই মেয়ে জামাই তুলে দিলে হবে না, আজকে থেকে অ্যান্টিবায়োটিক শুরু করবো, আমি আজকেই এটা খাবো। মানে আমি এমনভাবেই বলেছি যে ও তক্ষুনি আমাদের বাড়ি থেকে ওই প্রোডাক্টটা নিয়ে চলে গেলে। আমি বলেছি ঠিক আছে, ওদের তুলে আমাকে ফেরত দিতে বলবি, সেটা নয়। কিন্তু এই হচ্ছে ঘটনা, আমি যদি নিজে স্যাটিসফাইড হই তাহলে কিন্তু কেউ আমাকে আটকাতে পারবে না। আর স্যাম্পলিং না করলেও কিন্তু আমি আগে প্রোডাক্ট বিক্রি কেন, আমি আগে মিশতেই পারতাম না, লোকের সাথে মিশতেই পারতাম না। এখন প্রত্যেকটা লোকের সাথে মিশতে পারি, তার কারণ আমার কথা বলার একটা টপিক আছে, যার সাথেই দেখা হয় আমি প্রোডাক্ট নিয়ে কথা বলি, আমি বিজনেস নিয়ে কথা বলি, আমি এখন কি সে এক্সাইটেড হয়ে সেটা নিয়ে কথা বলি। এখন আমি দারুণ এক্সাইটেড, সবাই বলে যে রিটায়ারমেন্টের পর নাকি মানে আমি আরও এনার্জেটিক, আরও এক্সাইটেড, আরও চলনসই হয়ে গেছি, তো অনলি ডিউ টু দিস বিজনেস। তাই এটা আমার একটা বিরাট পাওনা, তাই না? কেউ যদি জিজ্ঞেস করে বিজনেস থেকে তুমি কি পেয়েছো। এবং আরেকটা মানে ভীষণ ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে যে প্রথম দিকে বললাম না মিশুকে ছিলাম না, তার কারণ আমার সেলফ ইমেজ ভীষণ লো ছিল। আমি ভাবতাম যে সবসময় না নিজেকে খারাপ ভাবতাম, যদিও তার কোনো কারণ ছিল না, কারণ আমি যে ছোট্ট মফস্বল শহরে বড় হয়েছি, মানে মোটামুটি সেখানে খুব খারাপ হিসেবে কেউ কোনোদিন কিছু বলেনি। কিন্তু কেন জানি না মনে হতো যে আমার উল্টো দিকের লোকটা আমার থেকে অনেক বেশি ভালো, অনেক বেশি কোয়ালিফাইড, খুব লো সেলফ ইমেজ ছিল। তো এই বিজনেসটা এবং তার সিস্টেম, এখানে ট্রেনিং বলে বলছি যে ব্রিড সিস্টেমে আমরা মানুষ হয়েছি, সেটা এখন ADHD সিস্টেম। তো এখন আমাকে সেদিন একজন জিজ্ঞেস করছিলেন যে বোধহয় তারা আগে কোথাও বিজনেসটা করেছিলেন বা কিছু, তো বলছেন এখন তো কোনো সিস্টেম নেই। আমি বললাম আছে। বললো না সিস্টেম তো উঠিয়ে দিয়েছে। আমি বললাম কে উঠিয়ে দিয়েছে জানি না, সিস্টেম আছে, ADHD সিস্টেম। সেটা কি বস্তু জানতে হলে আসতে হবে মিটিংয়ে, এখনও রাস্তায় দাঁড়িয়ে বলা যাবে না ADHD সিস্টেমটা কী জিনিস। তো এখনও সিস্টেম আছে, এবং এই সিস্টেম আমার সেলফ ডেভেলপমেন্ট ঘটিয়েছে। কীরকম না, আমি এখন লোকের সাথে মিশতে পারি, রিলেশন বিল্ড করতে পারি, আমার এখন নেগেটিভ ভাবনাগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারি। আগে তো গজগজ করতো নেগেটিভ, মানে ও আমাদের বাড়িতে না আমার মাকে আর দিদিকে আমার হাজব্যান্ড নাম দিয়েছে চিন্তামণি। তা তাদের থেকেই চিন্তামণি ছিলাম। আর চিন্তামণিদের প্রচুর রোগ হয়, কিন্তু লক্ষ্য করে দেখবেন বেশি। আজকে আমাদের এখানে আসার আগেই আমরা একজনকে প্রোডাক্ট বললাম এবং তিনি কিছু প্রোডাক্ট নিলেনও। তো তিনি আরেকজন, ও বললো যে ওনার তো কোনো রোগ নেই, ওনার সব রোগের উৎস উনি একজন চিন্তামণি। তা চিন্তামণিদের তো কোনো ওষুধ দিয়ে কাজ হবে না, তো সেক্ষেত্রে তাকে পজিটিভ গেলাতে হবে, তার সঙ্গে একটু ওমেগাগুলো গেলাতে হবে। তো চিন্তামণিদের যদি চিন্তামুক্ত করা যায়, তার থেকে ভালো উপকার তো আর কিছু হয় না। কারণ চিন্তামণিদের হাঁটু থেকে শুরু করে মাথা পর্যন্ত রোগ হয়, ও যেটা বলে যে নখের ডগা থেকে মাথা পর্যন্ত রোগ ওইখান থেকেই হয়। তো যত মিশবো তত তো আমি লোকের ভালো করব, লোকের যত ভালো করব আমার তত ভালো হবে। এরকম বিজনেস আমি আগে কখনো শুনিনি। এটা যখন আমি জানলাম যে লোকের উইন উইন সিচুয়েশন, আমি ভাবলাম সেটা আবার কি। তো এগুলো না মিটিংয়ে এসে এসে শিখেছি। মিটিংয়ে মোটেই আসতে চাইতাম না, মিটিংয়ে আসবো কেন, আমি যথেষ্ট জানি, অত লেখাপড়া করেছি, PhD করতে করতে নেহাত চাকরিটা পেয়ে গেছি, তাই ডিগ্রিটা হয়নি। তা অনেক জানি, মিটিংয়ে গিয়ে কি শিখবো। তো মিটিংয়ে কেন এলাম, সেটা আবার ওই মেন্টার, মানে আমি বুঝতে পারি যে লিডারের না একটা অ্যাট্রাকটিভ পাওয়ার থাকতে হবে, একটা প্লেজেন্ট পার্সোনালিটি থাকতে হবে। ওই চুচুড়ার মনে আছে রেনু বলে একটা হল ছিল রেস্টুরেন্টের ওপরে, সেখানে আমাকে জোর জবরদস্তি আমার আপলাইন নিয়ে গেছিলো। তো সেখানে গিয়ে আলাপ করিয়ে দিল শ্বেতাদির সাথে। আমি দেখে ভাবছি যে এরকম স্নিগ্ধ শান্ত সরস্বতীর মতন একজন ভদ্রমহিলা, তিনি বিজনেস করছেন, তিনি বিজনেসের কথা বলছেন, তাহলে বোধহয় সেটা ওই বিজনেস মার্কা বিজনেস না, যেটা অসিতাবদা বলেন এটা ব্যবসা, বেওসা নয়। তা আমি ভাবতাম বিজনেস মানেই বেওসা। তো সেটা দিকে দেখে ভাবলাম যে এটা বেওসা হবে না,
অতএব মিটিংগুলোতে গিয়ে দেখি না কি হয়। তো সেই জন্য বলছি যে আমি নিজেকে একদিন ফিল করলাম যে আমাকে যদি লোকে বিশ্বাস করে, প্রথম হচ্ছে বিশ্বাস, তবে তো তার সাথে রিলেশন বিল্ড হবে। আমাকে যদি কেউ যদি এখনও আমাদের নো বলে, আমাদের রিজেক্ট করে, আমার মনে হয় আমার কোথাও একটা ঘাটতি আছে, আবার আমাকে পালিশ করতে হবে, কারণ সে আমাকে বিশ্বাস বা ভরসা করতে পারেনি। বিশ্বাস বা ভরসা করতে পারলে আমাকে কখনো ছেড়ে যাবে না। আর কি পেয়েছি বিজনেস থেকে? ওই যে বললো বেড়াতে প্রচুর ভালোবাসতাম। গত 26 বছর হতে পারে আমি হয়তো 8 ঘাট বেঁধে তল্পা নিয়ে প্রচুর নেগেটিভ বন্ধুবান্ধব নিয়ে কোথাও বেড়াতে যাইনি, কিন্তু তার বিনিময়ে কি পেয়েছি? প্রচুর বন্ধু। এখন প্রচুর লেডি আমার বন্ধু। এখানে আমাদের প্রচুর টিমমেটস আছে, তারা আমার ভীষণ ভালো বন্ধু। আর যারা আমাদের এখানে মানে হার্টলাইন আছে, তাদের সাথে যে কি ভালো ফ্রেন্ডশিপ, চিন্তার বাইরে। প্রত্যেকের সাথে, আপনি প্রত্যেককে জিজ্ঞেস করে দেখুন আপনারা। তো এইটা একটা বিশাল পাওনা। এবং এই যে একটা বিশাল পজিটিভ অ্যাটমসফিয়ারের সঙ্গে বেড়াতে যাওয়া, এবং আমি তো সবসময় বলি যে তোমার কোটি কোটি টাকা থাকলে তুমি গোটা ওয়ার্ল্ড বেরিয়ে আসতে পারো, কিন্তু এই কর্পোরেশন যেভাবে বেড়াতে নিয়ে যায়, যেভাবে রেকগনাইজ করে, যেভাবে রাখে, মানে মনে হয় যেন একটা কি সাংঘাতিক। আমি একটা মানে মুইবাকি হনুরে একটা কথা ছোটোবেলায় শিখতাম, ঠিক সেই রকম। আর যত বন্ধু বাড়াবো তত তো বিজনেস বাড়বে। তো বন্ধু বাড়াতে গেলে কী করতে হবে? রিলেশনশিপ বিল্ড করতে হবে, তাকে প্রোডাক্টটা এক্সপিরিয়েন্স করাতে হবে, এবং সবসময় আমার এক্সপিরিয়েন্সটা আমি তাকে শেয়ার করব। কারণ দেখুন, আমাদের একটা মিথ আছে যে অ্যামওয়ে প্রোডাক্টগুলো ভীষণ দামি। প্রথমত দেখুন, এটা ঘটনা যে কম দামে ভালো জিনিস হয় না। জাস্ট কালকেরই একটা এক্সপিরিয়েন্স বলি। ও একটা আইসক্রিম এনেছে বাড়িতে, তো যাকে আইসক্রিমটা দেওয়া হয়েছে সে সেদিন আমাকে তখন বলছে যে কৃষ্ণাদির আগের দিন যে আইসক্রিমটা আমরা খেলাম সেটা অসাধারণ, অথচ একই তো বাটারস্কচ আইসক্রিম। তো ও বললো হ্যাঁ, ওটার কত দাম ছিল? আমরা বললাম 120 টাকা। বললো এটার দাম 20 টাকা। একই মাপ, একই স্কুপ, তাহলে 20 টাকারটা নিশ্চয়ই 120 টাকার মতো কোয়ালিটি হবে না? তো আমরা সেটাই ভুলে যাই। তবুও আমি হিসেব করে দেখেছি যে এই S8 থেকে শুরু করে সমস্ত প্রোডাক্ট, এরা কিন্তু কম দামে ভালো প্রোডাক্ট। তো সেই জন্য আমি এটা শেয়ার করবো। আর লাস্ট একটা কথা বলে আমি দুর্গাকে ফিরিয়ে দিই, কারণ আমার যেহেতু দেরি হয়ে গেছে একটু ছাঁটকাট করতে হলো, এটা একটু না বলে পারছি না। সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ফেলে আসা পথটাকে ডিলিট করে দিতে হবে। এই সেপ্টেম্বর থেকে নতুন বছর শুরু হচ্ছে, নতুন বছর নতুনভাবে কাজ করব। আর প্র্যাকটিস, হয়তো কোভিডে আমাদের অনেকেরই একটু বেরোনোর প্র্যাকটিস, বলার প্র্যাকটিস, মেশার প্র্যাকটিস, আমারই চলে গেছে, স্ট্রেঞ্জার মিট করার প্র্যাকটিস, কিন্তু না, আবার প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তাই না? তো প্র্যাকটিস না করলে হবে না, কারণ আমরা সবসময়ই জানি যে নলেজটাকে যদি ইমপ্লিমেন্ট করি তবেই সেটা পাওয়ার। জাস্ট আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, ওটা গল্প নয়, যাই হোক। আমাদের কলেজের একটি মেয়ে অসম্ভব ব্রিলিয়ান্ট, মনে হয় ওর আইকিউ খুব ভালো, সাংঘাতিক, যেটা বলি সেটা সঙ্গে সঙ্গে বুঝে যায়। আমি ম্যাথস পড়াতাম, মানে যেটা বলছে হাঁ করলে হাওড়া বুঝে যাওয়ার মতো। কিন্তু পরীক্ষার সময় দেখা গেল ও ম্যাথসে আনএক্সপেক্টেডলি কম নাম্বার পেয়েছে, মানে আমি অবিশ্বাস্য। তুমি এই, আর কলেজের পরীক্ষা আমি খাতা দেখেছি, তুমি এইরকম একটা নম্বর পেলে কি করে? চুপ। তারপরে ও যেহেতু ওই অঙ্কে ফেল করে গেছে, ওকে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে তুলতে গেলে, আমাদের খুব স্ট্রিক্ট কলেজ, তো গার্জিয়ান কল করা হয়েছে। ওর মা এসে বললেন যে কে বললো পড়াশোনায় ভালো? ও তো লেখাপড়া করেই না। তা কি করে না? সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে। তোমার খুব ভালো লাগছে যে তোমার ওই অঙ্কের তলায় লাল দাগ, মোবাইল তোমাকে কি করছে? তো বিশ্বাস করুন, আমি বললাম তুমি আগামী এই অ্যানুয়াল পরীক্ষাটা অবধি অঙ্কটা প্র্যাকটিস করো যেভাবে বলবো। ও অ্যানুয়াল পরীক্ষাতে অঙ্কে 97 না 98 পেল 100-এর মধ্যে। তো সেটাই হচ্ছে কথা, আমার শুধু নলেজ থাকলে হবে না, আমাকে ওটা প্র্যাকটিস করতে হবে, শান দিতে হবে। ওভারটা দুর্গা। থ্যাংক ইউ। এইটুকু হাততালি, এর পরের বার আর বলবে না। সো আমি এবার একটু যেটা বলবো সেটা হচ্ছে, ব্যবসাটা করছি, করতে করতে 99 সাল, তুমি জন্মেছো 99? জন্মায়নি। 99 সালে ডিসেম্বর মাসে ইস্টার্ন ইন্ডিয়া থেকে একজন সিলভার ব্রেক করেছিল, সেটা আমরা।
ক্লিয়ার? তো ঠিক আছে, তারপরে কিন্তু একদম ঘটনা ঘটতে আরম্ভ করলো। গোল্ড, প্ল্যাটিনাম, রুবি, সাফায়ার, ফাউন্ডার সাফায়ার, তারপরে দুবার এমআরএল কোয়ালিফিকেশানে ঢুকলাম, ঠিক আছে, সব হচ্ছে। 2001 সালে একদিন মনে হলো যে আর চাকরি করব না, দিয়ে একটা রেজিগনেশন লেটার লিখে দিয়ে বাড়ি চলে এলাম। তো সবাই বললো যে তুই এরম করলি কেন? তাই বললাম যে আমি বলেছিলাম যে আমি চাকরিটা করব না। তাই আর আমার এই ব্যবসা করার প্রথম রিজনটা ছিল আমার চাকরি করতে ভালো লাগে না। কারণ সকালবেলা অফিসে গিয়ে ওই একজনের ঘরে একটা অ্যাটেন্ডেন্ট রেজিস্টার থাকতো, আর যদি দেরি হয়ে যেত সে এরকম করে তাকাতো। তো আমি তাকে বোঝাতে পারতাম না যে আমি কোথা থেকে আসছি। তো এই ঘটনাটার জন্যে আমার চাকরি করতে ভালো লাগতো না। ক্লিয়ার হয়ে গেল? আপনাকে এই ব্যবসা করতে গেলে কান খুলকর শোন লো, मैं और नहीं बोलेंगे, এই ব্যবসাটা বিল্ড করতে গেলে আপনার একটা জিনিস লাগবে, সেটা আপনার ড্রিম। কেউ দেখাতে পারবেন আপনার বাড়িতে গেলে আপনার ড্রিম লেখা আছে? একজন হাত তুলেছে, দুজন হাত তুলেছে, আড়াইজন হাত তুলেছে। আপনি লিখে কি করলেন? ঘুমিয়ে পড়লেন। আপনি ড্রিম লিখলেন, গোল লিখলেন না, কি দাঁড়ালো? কিছুই দাঁড়ালো না। দেখুন, আপলাইনের সঙ্গে বসুন, তিনটে জিনিস ফটাফট সেট করে নিন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আগামী ডিসেম্বরে আপনি কোথায় যাবেন? আপনারা সবাই জেনে গেছেন সেপ্টেম্বর থেকে ধামাকা শুরু হবে, ফাটাফাটি কিছু ঘটনা ঘটতে চলেছে। একটা নতুন লোক জয়েন করলে মানে সাংঘাতিক কিছু ঘটবে। আপনি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কোথায় পৌঁছচ্ছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং যারা নতুন লোক জয়েন করছেন, আপনার যদি ক্লিয়ার কনসেপশন না থাকে যে আপনি প্রত্যেক দিন কি করছেন, 24 ঘন্টা আপনি আমাকে দেয়া হয়েছে, আমি এই 24 ঘন্টা কি করছি। দেখুন, আমার কথা আমি বলতে পারি, আমি নিজেকে টার্গেট দিয়েছি আমি রোজ 3টে থেকে 5টা স্ট্রেঞ্জার মিট করব। আমি সকালবেলা হাঁটতে যাই, আমি বাড়ি থেকে বেরোনোর সময় বলে যাই আজকে 3টে স্ট্রেঞ্জার মিট হবে, হবেই। কোথা থেকে লোক আসে আমি জানি না, আমার জন্য 3টে লোক বসে থাকে। ক্লিয়ার? এবার রোজ যদি আমি ধরুন 20 দিন যদি আমি 3টে করে লোক মিট করি, 60টা লোক। কিভাবে লোক মিট করবেন? কিভাবে করবেন? হাসতে জানেন? আপনাকে হাসি প্র্যাকটিস করতে হবে, সবসময় হাসি হাসি মুখ নিয়ে চলতে হবে। ভদ্রমহিলা কি করছেন? কি করছেন আপনি? লিখছেন তো? আচ্ছা, লিখুন, নোট নিন। হাসতে হবে। কি করতে হবে? কি করতে হবে? হাসতে হবে। প্রথম, আজকে গিয়ে বাড়িতে হাসা প্র্যাকটিস করবেন। কি করবেন? কি করবেন? ফ্যাক করে হাসবেন না। এবং প্রথমে সেম, মানে পুরুষেরা পুরুষের দিকে হাসবেন, মহিলারা মহিলার দিকে হাসবেন। প্রথমেই চেষ্টা করবেন না অন্যদিকে চেয়ে হাসতে, তাহলে গন্ডগোল হয়ে যাবে। ক্লিয়ার? যখন আপনি প্র্যাকটিসড হয়ে যাবেন তখন কোনো অসুবিধা হবে না। ক্লিয়ার? এবং এই যে নামটা আপনি নেবেন, এটা খুব সুন্দর করে নোট করবেন। আমাদের প্রচুর নাম, ধরুন আপনি একজনের নাম লিখলেন কমল দাস, নাম লিখে চলে এলেন, এরপরে আপনি খুঁজে বার করতে পারবেন না কমল দাসটাকে। তাহলে নামটা লেখা কিছু, আমি যেমন নাম লিখি 24 আগস্ট কমল দাস, কোথায় আলাপ হয়েছে? মর্নিং ওয়াক। একটা ছোট্ট ডেসক্রিপশন দিয়ে দিই, যদি ওনার প্রফেশন থাকে, উনি কোথায় থাকেন, গোটাটা লিখি বসে বসে।
তারপরে কি হয়, আমি কখনো তাকে হারিয়ে ফেলি না। এবার আমার কি কাজ, 48 ঘন্টার মধ্যে কমল দাসের সঙ্গে একবার কথা বলা। ক্লিয়ার? যদি ফোন ধরলো, রেসপন্স করলো, ঠিক আছে। যদি ফোন না ধরে 3 বার ফোন করবেন। তারপরে আপনি একটা টিক মার্ক দিয়ে দিই আমি ওনার পাশে, একটা স্টার দিয়ে দিই, মানে উনি খুব একটা ইন্টারেস্টেড নয়। আমি 1 মাস বাদে আবার কমল দাসের সঙ্গে কথা বলবো, আবার 1 বছর বাদে কথা বলবো। ক্লিয়ার? কারণ লোক নিয়ে বসে থাকা যাবে না, আমাকে নেক্সট লোকের কাছে পৌঁছে যেতে হবে। কেন যেতে হবে? আমাকে 2024-25-এ একটা কোথাও পৌঁছতে হবে। 2024-25-এ কারা সিলভার হতে চান? যদি 2024-25-এ সিলভার হতে চান, তাহলে আমি দেখেছি অসিতাবদার দিনে 3টে প্ল্যান দেখিয়েছেন। আমি দেখেছি সকালে চুচুড়ায় প্ল্যান দেখিয়েছেন, ওখান থেকে দৌড়ে চলে গেছেন আমতলা। বুঝতে পারছেন? চুচুড়া থেকে আমতলা, হাওড়া স্টেশন, সেখান থেকে বাসে আমতলা। সন্ধেবেলায় নাকি উনি ফিরে এসে ওনার একটা প্ল্যান দেখানোর কথা শ্যামবাজারে। আমি যখন সিলভার গেছি 3টে প্ল্যান দেখিয়েছি দিনে। সকালে যাদবপুরে দেখিয়েছি, দুপুরবেলা প্ল্যান দেখিয়েছি আমি বালিতে, সন্ধেবেলায় ব্রিট ওপেন করেছি চুঁচুড়ায়, রাত্রিবেলা ফিরেছি লাস্ট ট্রেনে। ক্লিয়ার? আপনি স্ট্রাগল না করলে হবে না দাদা। জীবনে একবার স্ট্রাগল করতে হবে, 1 বছর। জীবনে 1 বছর স্ট্রাগল করতে হবে, 1টা বছর। সেইটা আপনি ঠিক করুন 24-এ। এই মাসটাতে আপনি আমরা প্রিপারেশন নেব। কি নেব? লিস্ট খুঁজে বার করব পুরনো লোকেদের, প্রচুর। আপনি একদম লিস্ট করতে আরম্ভ করুন, আবার 200টা নাম লিখুন। ক্লিয়ার? হোম মিটিং স্টার্ট করে দিন, বাড়িতে লোক ডাকুন, তার বাড়িতে পৌঁছে যান। একটা সন্ধে ফাঁকা থাকবে না। একটা সন্ধে আমি জানি না অলিম্পিকে কে সোনা পেয়েছে, কে রূপো পেয়েছে, আমি পাইনি এটা আমি জানি। আর আমার অলিম্পিকে আমি কি পেতে চলেছি সেটা আমি কি জানি? আমার কোনো পদক এখনো বুক হলো না, আমি অন্যের পদক নিয়ে লাফাচ্ছি। বুঝতে পারলাম? কে কোথায়, কে হাসে না, কে কাঁদে না, আমার কি লাভ তাতে? আপনি বুঝুন। উনি হাসেন না, উনি কাঁদেন না। আমি আমার জীবনটা আমাকে তৈরি করতে হবে। কারা কারা রাজি আছেন নিজের জীবনটাকে? দেখুন, লাইফে কিন্তু একটা সাংঘাতিক ঘটনা, ইউ ক্যান ডিজাইন ইউর লাইফ। আপনি মেন্টরের সঙ্গে বসুন, কি করে লাইফটা ডিজাইন করবেন ঠিক করুন। সাধারণ লোকেরা লাইফটাকে কাটায়, এক্সট্রাঅর্ডিনারি লোকেরা লাইফটাকে ডিজাইন করে। যে আজ থেকে 5 বছর বাদে আপনি কোন বাড়িতে থাকবেন, কোন গাড়ি চালাবেন, আপনার কত ব্যাংক ব্যালেন্স হবে, আপনার কত বড় অর্গানাইজেশন তৈরি হবে। ইউ ডিজাইন। এটা না করলে কিন্তু হবে না। দেখুন, আমি আমার এক খুব বড় অধ্যাপক বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। আমরা দেখছি কোভিডের পরে কিরকম একটা অসহিষ্ণু ভাব আসছে না সর্বত্র। আমি প্ল্যান দেখাতে ডাকলে মানুষ বিশ্বাস করে না, অনেক সময় মানুষ নাম্বার দেয় না, বেশিক্ষণ কথাবার্তা শুনতে চায় না। আপনি খেয়াল করে দেখবেন। এবং সব সময় একটা অসহিষ্ণু ভাব। কেন বলুন তো? আমার সেই বন্ধুটা দারুণ বলছিল সেদিনকে, যে দেখ, আমরা এটা নিয়ে বিভিন্ন জায়গায় গবেষণা বা ইত্যাদি করে দেখেছি, আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলটা বদলে গেছে। আমাদের ভাবনা চিন্তার স্তরগুলো পাল্টে গেছে। আপনি খেয়াল করে দেখবেন, আজকে আপনি দেখবেন যে ধরুন কোনো লোকের বাড়িতে 50 কোটি টাকা পাওয়া গেছে, 50 ভরি সোনা পাওয়া গেছে, তার বাড়ির নিচে গোপন কুঠুরি আছে,
এগুলো নিয়ে মানুষ এখন আর মাথা ঘামায় না। কিছু একটা আনলফুল ঘটনা ঘটছে, মানুষ এ নিয়ে চিন্তিত নয়। আপনি খেয়াল করে দেখেছেন কেমন একটা অদ্ভুত অবক্ষয়ী সংস্কৃতি? কেন বলুন তো? সেটা নিয়ে আমাকে বলছিল, দেখ আগে আমাদের দেশে যে সাংস্কৃতিক চর্চা, পরিমণ্ডল, আয়োজন ইত্যাদিগুলো হতো, এখন কিন্তু সেগুলোর থেকে আমরা অনেক দূরে। ওই নাম কোয়াস্তে একটা আলাপ আলোচনা, সবাই কিন্তু এখন হাতে মোবাইল, সময় পেলেই কি রিল হয় বানাচ্ছে নয় দেখছে, তাই তো? তাহলে যে আমি আমার সন্তানকে কি সাংস্কৃতিক পরিমণ্ডল মধ্যে তৈরি করছি, সে কি শিখছে? আপনি একটা ছেলেকে জিজ্ঞেস করুন তো, সুকুমার নাম শুনেছ? রবি ঠাকুরের নাম শুনেছ? নজরুল নাম শুনেছ? সে কি শুনছে? আমাকে আমার মতো থাকতে দাও। এবার আপনি তাকে বলবেন, বাবা তোকে কিন্তু জীবনে কিছু করতে হবে, তার কানে কি ঘুরছে? আমাকে আমার মতো থাকতে দাও। বুঝতে পারলাম? এবং তাতে সে হই হই করে ফসিলের গান শুনছে, এদের গান শুনছে। এই যে ঘটনাটা, এইবার আপনাকে আমরা কি শুনেছি? আমাকে কোন সংস্কৃতিতে নিজেকে মানুষ করতে হবে? দেখুন, আমি সেদিনকে আমি প্রচুর কবিতা পড়ি, আমার খুব ভালো লাগে। কেন পড়ি? একটা অদ্ভুত উন্মাদনা, একটা অদ্ভুত মাদকতা, একটা অদ্ভুত ভালোবাসা, একটা অদ্ভুত ভালো লাগা থাকে আমার। ঠিক যেখানে আমি বসে কাজ করি তার তলায় একটা কবিতার বই রাখা থাকে। ক্লিয়ার তো? আমি সেদিনকে পড়ছিলাম যে দেখুন, আমাদেরই কোনো এক কবি লিখে গেছে, আপনারা জানেন, এটা গিয়ে বাড়িতে খুঁজে বার করবেন, কবিতাটা পড়বেন। এর থেকে পজিটিভ এক্সাইটমেন্ট আমি আজ অব্দি কোথাও পাইনি। যেমন বিল ব্রিজ শুনলে সবচেয়ে এক্সাইটমেন্ট এবং সবচেয়ে পজিটিভিটি আমার মনে হয়, এই কবিতাটা আমাকে ভীষণ এক্সাইটেড করে। আমার যখনই কোনো মানে হতাশার কোনো একটা ঘটনা ঘটে, আমি একটা লেডির কথা আমার মনে পড়ে। তার নাম উইলমা রিডলফ, নাম শুনেছেন? একটা প্যারালিটিক লেডি। ডাক্তার তাকে বলেছিল লোহার ব্রেস পরে ঘুরে বেড়াতে, এবং সে ওটা পরে ঘুরে বেড়াতো, খাঁচা পরে। তারপরে সে তাকিয়ে দেখতো তার বাড়ির উল্টো দিকে সবাই খেলছে মাঠে। তার মনে হয়েছিল একদিন সে দৌড়বে, একদিন সে খেলবে। উইলমা রিডলফ অলিম্পিকে একটি প্যারালিটিক লেডি 3টে গোল্ড মেডেল পেয়েছিল। এটা যদি সত্য হয়, তাহলে শুধু আমাকে উইলমা রিডলফকে খুঁজে বার করতে হবে। যে ভদ্রমহিলাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল, তার 2টো পা অ্যাম্পুট করা হয়েছিল, সে হাসপাতাল থেকে বেরিয়ে সোজা চলে গেছিল ব্রচন্দি পালের কাছে। কেন গেছিল? কি নাম তার? অরুণিমা সিনহা। এভারেস্টে উঠেছিল। জীবনে কারোর অনুকম্পা নিয়ে সে বাঁচতে চায় না। পানি তো কি হয়েছে? আমি দেখিয়ে দেবো 5 এভারেস্টে আছে। আমাদের প্রত্যেকের 2টো চোখ আছে, 2টো কান আছে, 2টো পা আছে, 2টো হাত আছে, আপলাইন আছে, অ্যামোয়ের 140টা প্রোডাক্ট আছে। আমরা ক্রনিক 3%, 6 বছর 8 বছর ধরে 3%, 6% ক্রনিক। ওরে যদি ছেলে দেখে যে বাবা পাস করতে পারেনি 6 বছর ধরে, কি বলবি ছেলেকে? কি বলবি বল? আমার লজ্জা লাগে আমার ছেলে যখন জিজ্ঞেস করে, মাঝে মধ্যে জিজ্ঞেস করে, বাবা আমি যবে থেকে আমার জ্ঞান হয়েছে তুমি তো একটাই কথা বলে যাচ্ছ। বলুন কি উত্তর দেবো? কি উত্তর আছে আমাদের? এই উত্তরটা কিন্তু খুঁজে রাখতে হবে। চলুন, ওই কবি কিন্তু আজ থেকে বহুদিন আগে পরাধীনতার যুগে এই কথাগুলো লিখে গেছিল।
আমি আজও এটা পড়ি। বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল বিশ্বের মহাবিশ্বের মহাকাশ পারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভূলোক গোলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আবাসে ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটের রুদ্র ভগবান জলে, রাজদীপ দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত মমশির। এই কবিতা আমাদের, এই কবিতা পাঠ করবেন আপনি সেই বীর। বলবীর বল উন্নত মমশির, তাই না? আর তা নাহলে আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে গুছিয়ে নিয়েছি সেটা দা, পাবো না পাবো না, না পাবো না পাবো না, না পাবো না, এসব। ডু ইউ থিঙ্ক এটা আমার গান? হাততালি দিতে পারেন, জীবন নষ্ট হয়ে যাবে। কারার ওই লৌহ কপাট কে লিখেছে? এই লোকটা। আপনি বুঝতে পারছেন না যে আপনাকে একটা লৌহ কপাট আপনি নিজে দিয়ে দিয়েছেন? হোয়াট ইজ লিড? আমরা একটা ঢাকনা দিয়ে একটা শিশির মধ্যে বসে আছি, ওই লিডটা আমার মাথার উপরে আটকানো আছে, ওই লিডটাকে উঠিয়ে দিন, ঠিক আছে? কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে কর রে লোপাটে, রক্ত জমাটে শিকল পূজার বাসান বেদি। 15 তারিখে এই গান প্রচুর গাইবে লোকেরা, এটা আমাকে রোজ গাইতে হবে সকালে উঠে। কারার ওই লৌহ কপাট, কারণ এই কপাটটার মধ্যে আমি আটকে আছি। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে কর রে লোপাটে, রক্ত জমাটে শিকল পূজার বাসান বেদি। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান ওরুক প্রাচীর প্রাচীর ভেদি। এ গান আমাদের গাইতে হবে, রক্ত গরম করতে হবে, তারপরে আপনি প্ল্যান দেখাতে যান দেখি, ঠিক আছে? তো এক্সাইটেড তো? বলবীর বল উন্নত মমশির। ক্লিয়ার? এই সংস্কৃতি আমাদের। আপনার সংস্কৃতিটা ঠিক হয়ে গেলে, ব্রিট কালচার একটা সংস্কৃতি, যেখানে কোনো পিএনপিসি নেই, সেখানে কি 4 বেসিক লিস্ট বানান, হ্যালো বলুন, কন্ট্যাক্ট করুন, প্ল্যান দেখান, 4 বেসিক। ব্রিট কালচার 9 কোর স্টেপস, 6 কার্ডিনাল রুল, 3 পাওয়ার, সবাইকে হাই হ্যালো। ব্রিট কালচার আপলাইন, ঠিক আছে? মানে দেখুন, আমার সমস্ত মানে এখন কেউ নেই আপলাইন ছাড়া আমাদের। আমার বাবা মা নেই, ওর বাবা মা নেই, আমার যারা অভিভাবক ছিলেন কাকু পিসি তারা নেই, কে আছেন পড়ে? কেউ নেই। সো আপলাইনের সঙ্গে খুব ভালো পাঙ্গা নেবেন না, আপলাইনের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করবেন না, এটা রিকোয়েস্ট করলাম আমি। আপলাইনে আপনার থেকে কম লেখাপড়ায় জানতে পারে, দেখতে অতটা সুন্দর নাও হতে পারে, বেটে হতে পারে, বাট আপলাইন ইজ আপলাইন। আজকে সন্ধেবেলায় রাত্রিবেলায় তাকে একটা ফোন করে তার সঙ্গে একটা কাউন্সিলিং ডেট করে আমরা সেপ্টেম্বর থেকে ধামাকা মাচাবো। আছি? এক্সাইটেড? ফায়ার আপ! ইট শুড বি। যা হয়ে গেছে হয়ে গেছে, ঠিক আছে? ডিলিট। কি করবো এবার? নতুন ফাইল ডাউনলোড করব, করে আমরা 6 মাসে এডিএসডি টিমে লোকেরা সিলভার গেছে, 12 মাসে প্ল্যাটিনাম গেছে, বহু লোক আছে, ঠিক আছে? যদি একবার কটা হনুমান লঙ্কা জ্বালিয়েছিল? কটা কান্তিগালা পৃথিবীর বিজনেস করেছে? কটা তীর্থঙ্কর দত্ত, কটা অসিতাভ দত্ত, কটা সুভাষিস সুজাতা ঘোষ। তাহলে আপনি তো দেখতে পাচ্ছেন, সেই লোকটাই তো আপনি, সেই পরম্পরাই তো আমি আপনি। আমাদের কিসের অভাব আছে? কিসের অভাব আছে বলুন? শুধু শাটারটা খুলুন, মুখটা খুলুন, লোককে হ্যালো বলুন, and then you will be a brand new diamond. Excited? Yes. Fire up! Yes. Thank you. Back to MC.